প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন বিগত সাপ্তাহিকের এই সপ্তাহের 17 এপ্রিল থেকে 23 এপ্রিল সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে নিয়মিত অনলাইন অফলাইন হিসেবে বের হচ্ছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসেবে মিতা দাস পুরকায়স্থ। এই পত্রিকার স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও প্রকাশিত হচ্ছে। এই পত্রিকার সম্পাদকীয় ও সাহিত্য বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। এই পত্রিকার উত্তর পূর্বাঞ্চলের লেখার সঙ্গে কলকাতা বাংলাদেশের লেখকেরও লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। এবারে সম্পাদকীয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় স্পর্শকাতর বিষয় নিয়ে লিখেছেন সম্পাদক। নারী সংরক্ষণের বিরোধীদের ব্রেক কৌশলের জয় নাকি সমাজের ক্ষতি। সামগ্রিক বিল নিয়ে পর্যালোচনা করেছেন সম্পাদক। তার শেষ অংশে তিনি অনেক মূল্যবান কথা লিখেছেন। তা তুলে ধরলে দর্শক বিল নিয়ে সম্পাদকের অভিমত কি বুঝতে পারবেন। তাহলে শেষ অংশ পড়ে দিচ্ছি। আজকের সরকারের ক্ষেত্রেও এই ব্যর্থতা তাৎপর্যপূর্ণ। সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা বিলটি পাস করতে পারল না। এটি সংসদীয় ব্যবস্থার একটি স্পষ্ট দুর্বলতার ইঙ্গিত। সরকারের পক্ষ থেকে নারী ক্ষমতায়নের যে শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছিল তা এই ঘটনার ফলে কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়ল। আরো বড় প্রশ্ন হল, সরকার কি ইচ্ছাকৃতভাবে এই নারী সংরক্ষণকে এমন একটি বিতর্কিত কাঠামোর সঙ্গে যুক্ত করল যাতে বিরোধিতা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। যদি সত্যিই নারী সংরক্ষণের মূল লক্ষ্য হতো তবে কি আরো সরল ও সর্বসম্মত পথ খুঁজে যেত না? এই পুরো ঘটনাটি আমাদের সামনে একটি গভীর সত্য তুলে ধরে। ভারতের রাজনীতিতে সামাজিক সংস্কার প্রায়শই রাজনৈতিক হিসাব নিকাশের কাছে পরাজিত হয়। নারী সংরক্ষণ প্রস্তুতি তারই একটি উদাহরণ। একটা নীতি আছে, সদিচ্ছার দাবি আছে, কিন্তু সেই সদিচ্ছার বাস্তব প্রতিফলন নেই। ফলে আইন পাশ হওয়ার পরও বাস্তবায়ন অনিশ্চিত। আর সংশোধনের প্রচেষ্টাও আটকে দেয় রাজনৈতিক বিভাজনে। বরাক উপত্যকার মতো অঞ্চলের জন্য এই ব্যর্থতা আরো তাৎপর্যপূর্ণ। এখানে নারীরা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে এলেও রাজনৈতিক প্রতিনিধিত্ব এখনো সীমিত। নারী সংরক্ষণ কার্যকর হলে এই অঞ্চলের নারীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারত। কিন্তু বিলটি আটকে যাওয়ায় সেই সম্ভাবনা আবার দূরে সরে গেল। ফলে ব্যর্থতা শুধু দিল্লির সংসদ কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পৌঁছে যায় প্রান্তিক অঞ্চলের সামাজিক বাস্তবতায়। শেষ পর্যন্ত এই ঘটনাকে শুধু একটি বিলের ব্যর্থতা হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে
রাজনৈতিক সদিচ্ছার একটি পরীক্ষা, যেখানে উভয় পক্ষই পুরো নম্বর পায়নি। বিরোধীরা কৌশলগতভাবে সফল হলেও সামাজিক প্রশ্নে পিছিয়ে পড়েছে, আর সরকার নীতিগত বার্তা দিলেও তা বাস্তবে রূপ দিতে পারেনি। এই দ্বন্দ্বের মাঝে যে বিষয়টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো তা হল নারীর রাজনৈতিক অধিকার। সংসদের এই অচলাবস্থা আমাদের আবার মনে করিয়ে দেয়, গণতন্ত্রে শুধু সংখ্যা নয়, প্রয়োজন বিশ্বাস, প্রয়োজন ঐক্য মত, প্রয়োজন ঐক্যমত। সেই ঐক্যমতের অভাবে নারী সংরক্ষণ আবারও অপেক্ষার পথে দাঁড়িয়ে রইল। এখন শুধু একটাই, এই অপেক্ষা কত দীর্ঘ হবে, আর সেই অপেক্ষার মূল্য কে দেবে? সেই ঐক্যমতের অভাবে নারী সংরক্ষণ আবারও অপেক্ষার পথে দাঁড়িয়ে রইল। এখন প্রশ্ন একটাই, এই অপেক্ষা কত দীর্ঘ হবে, আর সেই অপেক্ষার মূল্য কে দেবে? অত্যন্ত গুরু বিষয় নিয়ে লিখেছেন সম্পাদক। আমরা আগামী দিনে বিলানার সম্পর্কে প্রত্যাশা চেয়ে আছি, আগামী সময়ে তার যোগ্য জবাব দেবে। আমি পড়ে নিচ্ছি এই সংখ্যার সৃজনী লেখাগুলো। কবিতা লিখেছেন অরুণেশ্বর দাস, উত্তর দিনাজপুর থেকে। আমি এক আগন্তুক, সময়ের জোয়ারের উত্তপ্ত প্রবাহে অনালোকিত মুহূর্তে এসে পড়া। আমি এক আগন্তুক, দিগন্ত রেখা টানি প্রগতি প্রত্যয়ে। ক্ষয়িষ্ণু সমাজে আবৃত এই আধারের বুকে আপন অস্তিত্ব তুলে ধরার প্রচন্ড ব্যাকুলতার ছুটি আলোর সন্ধানে, চেতনা সঞ্চারিত বেদনার অভিপ্রেত বাসনা আমার। আমি তোমাদেরই একজন, কিছু চাই দিতে পড়ার্থে। অতি বাস্তব যান্ত্রিক যুগে সময়ের অতি ব্যস্ততায় যেন হারিয়ে না যায়, অনাদর আর অবহেলায় তোমাদেরই মাঝ পথে। খুব ভালো কবিতা লিখেছেন, বিশ্বাসী কবিতা, মোটিভেশনের কবিতা। কবিতার মাঝে এক দৃঢ় চেতনা কাজ করেছে। অত্যন্ত সুন্দর পঙ্ক্তি আবার করতে হচ্ছে। চেতনা সঞ্চারিত বেদনায় অভিপ্রেত বাসনা আমার। আমি তোমাদেরই একজন, কিছু চাই দিতে পড়ার্থে। অতি বাস্তব যান্ত্রিক যুগে সময়ের অতি ব্যস্ততায় যেন হারিয়ে না যায়, অনাদর আর অবহেলায় তোমাদেরই মাঝ হতে। না, এইরকম আত্মবিশ্বাস কণ্ঠ আমরা চাই আমাদের মাঝেই তিনি কবি রবেন, তার সৃজনের আশার বাণী নিয়ে। খুব ভালো লিখেছেন কবি অরুণেশ্বর দাস, উত্তর দিনাজপুর থেকে। আমি পড়ে নিচ্ছি। তাপস দাস হলদিয়া থেকে লিখেছেন নববর্ষ নিয়ে। নববর্ষ নিয়ে অনেক কবিরা কবিতা লিখেছেন, কিন্তু এই কবিতার মাঝে এটা অন্য সুর আমরা পাচ্ছি। এসো নববর্ষ, তোমাকে ডাকি না কোনো উল্লাসের উচ্চারণে, না কোন রঙিন আলো অস্থির মিছিলে, ডাকি ভেতরে অন্ধকারে জমে থাকা অচেনা এক স্পন্দনের নাম ধরে। রাতের শেষে যে ভোর আসে, সে কি সত্যি নতুন, নাকি পুরনো ক্লান্তির শরীরে এক ফুটা আলো মেখে দেওয়া একটি ক্ষতস্থানী প্রতিশ্রুতি? সেই যে এক ধরনের নিজের কাছে আত্মজিজ্ঞাসায় কবি এই উচ্চারণ করলেন, নাকি পুরনো ক্লান্তির শরীরে এক ফুটা আলো মেখে দেওয়া
একটি ক্ষণস্থায়ী প্রতিশ্রুতি সুন্দর কবিতা আমরা পেলাম হলদিয়া তাপর দাসের কাছ থেকে। নিজের কাছে তিনি মগ্নতায় লিখলেন, আত্মজিজ্ঞাসায় লিখলেন। আমাদের ওই একই প্রশ্ন আমরা পাচ্ছি কবি অসিত কুমার ঠাকুর কুচবিহার থেকে লিখেছেন নির্বাচনী ইস্তাহার। ভাবছি এবার নির্বাচনে লড়বো আমি নির্দলে, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী দেখি এখন কি বলে, প্রতীক চিহ্ন হবে লাশ অথবা এক বৃদ্ধাবাস। শেষ বয়সে জীবনযাপন স্থবির এবং নিশ্চল, অর্থ খ্যাতি অনেক আছে সব সম্বল, বৃদ্ধকালে মূল্যহীন সব দরকার অবলম্বন। যদি আমি দিতে যাই অবলম্বন দিতে চাই, শীতে যেমন প্রয়োজনীয় শীতের বসন্ত কম্বল। তার তিনি এই কবিতাও আত্মবিশ্বাসের কবিতা, তিনি আশার বাণী শুনিয়েছেন, উচ্চারণ করেছেন নির্বাচনী ইস্তাহারের এক প্রতীকী কবিতা বলা যেতে পারে। কবিতার মাঝে এক ব্যঞ্জনা রয়েছে, অর্থ খ্যাতি অনেক আছে সব সম্বল, বৃদ্ধকালে মূল্যহীন সব দরকার অবলম্বন। যদি আমি দিতে যাই অবলম্বন দিতে চাই, শীতে যেমন প্রয়োজনীয় শীতের বসন কম্বল। এই কম্বল দেওয়ার মতোই তিনি একটা কিছু দিতে যান, এই আশা ব্যক্ত করেছেন কবিতায়। এটা এক ধরনের প্রতীক নিয়ে একটা কৌতুক নিয়ে কবিতা লিখেছেন, ভালো লেগেছে। আমি পাচ্ছি কবি মানিক চক্রবর্তীর কবিতা চড়ক। আধ্যাত্মিক ভাবনায় কবিতাগুলি উচ্চারিত হয়েছে। বৃত্তাকার জন্মচক্র পথ তাপে জেগেছে বৈরব, চৈত্রের প্রখরতায় অঙ্গে তার নিয়েছে বিধে বেতাতুর সহন সলকা। মণি রুদ্ধবার এই ক্ষণে ব্রততার দিক চক্রবালে মাইক পৃথিবী ছাড়িয়ে গিয়ে একদিন খুঁজে পাবে অসীমের নিবিড় ঠিকানা। তার শেষ পংক্তি আমাদের আপ্লুত করেছে, মাইক পৃথিবী ছাড়িয়ে গিয়ে একদিন খুঁজে পাবে অসীমের নিবিড় ঠিকানা। তার কবিতা আমাদের মুগ্ধ করে। তিনি কিছু কিছু কবিতার মাঝে এই আধ্যাত্মিক একটা দার্শনিক চেতনা তার কবিতায় কাজ করে। এই কবিতাও সেই রকম, যদিও কবিতাটি ছোট কিন্তু তার ব্যাপ্তি রয়েছে। আমি পাচ্ছি এক অন্য ধরনের গদ্য লেখা, তসনালাস, কল্যাণেশ্বরী, কালী মন্দির ও ধানবাদের কিছু দর্শনীয় স্থান। এটা অন্য অভিজ্ঞতা, এটা পড়ে আমরা সেই জায়গা সম্পর্কে অনুধাবন করতে পারি, বুঝতে পারি। খুব সুন্দর তিনি ঝঞ্ঝারে গদ্যে বর্ণনা করেছেন ভ্রমণ গদ্য। এই সংজ্ঞার অন্যরকম লেখা। আমি পাচ্ছি মিথ্যাবাদী একটা গল্প লিখেছেন মানস চক্রবর্তী। এই গল্পটা সাসপেন্স মতো রহস্যময় গল্প। গল্পের আরম্ভ, আমাদের পাড়ার কান ঢাকা চুলের প্রচলন করেছিলেন ফুকন কাকু। আমাদের জানা, আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি। আমাদের পাড়ায় কান ঢাকা চুলের প্রচলন করেছিলেন ফুকন কাকু। আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি তার কান ঢাকার চুল, কান দেখিনি কখনো। এই 70-এর দশকের কথা, হিন্দি সিনেমার অভিনেতাদেরকে দেখেছি কান ঢাকা চুল রাখার ব্যাপারটা। এই থেকে আমাদের পাড়ায়ও বাবার রক্তচক্ষু থেকে লুকিয়ে আমি আর ছোট ভাই যাদব আমরা কান ঢাকা চুল রাখতাম। একদিন বাবার চোখে
জাদুঘরে এই বিষয়টি ধরা পড়ে গেল। কিরে, চুল কিভাবে কেটেছিস? যাদব দুঃসাহস দেখিয়ে বাবাকে বলেছিল খোকন কাকু যে ওরকম চুল রাখে। বাবার মুখের উপর তর্ক, আমি তো বয়ে কাজ। কিন্তু বাবা রাগ করলেন না, বরং মৃদু হেসে বলেন, ওরে মুখা, খোকন তো কানটাকে চুল টানবেই, ওর যে বাম কানটাই নেই। এইভাবে তিনি আরম্ভে একটা রহস্য নিয়ে আরম্ভ করেছেন এবং শেষও গল্পের মাঝে রহস্য নিয়ে গল্প শেষ করেছেন। আমার গল্প শেষে আমি চলে যাচ্ছি। যাদব দড়ি দিয়ে ওকে বেঁধে রাখো। মামা বিশ্বাস করুন মামা, আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করবো। তুই তো বিশ্বাসের বা দাদা 14 গোষ্ঠীকে মেরে ফেলে দিয়েছিস। থাক, আজ রাত এখানে, কাল থানায় নিয়ে যাব। বদনের কোনো কথাই শোনা হলো না। ওকে বাইরে করে বেঁধে রাখা হলো। অনেক রাত পর্যন্ত ওর চেঁচামেচি কান্নাকাটি শোনা গেল। সকালবেলা আর বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম। রাজুর মা আমাদের ঘরে কাজ করতে এসে জানালো বদনের মা গতকাল গভীর রাতে মারা গেছেন। সত্যি সত্যি স্ট্রোক হয়েছিল। বাইরে বেরিয়ে এসে দেখা গেল বদন নেই। যাদবের মেয়ে রিম্পি বলল মা কাল রাতে বদনকে ছাড়িয়ে দিয়েছেন। এই গল্পের সম্পূর্ণ গল্প পড়ার সময় সুযোগ নেই, কিন্তু এই গল্পের মাঝে একটা আরম্ভ যেমন রহস্য ছিল, শেষ রহস্য ছিল। মানুষের প্রতি এইভাবে গল্পে তিনি কাজ করেন। আমি পড়ে নিচ্ছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কবি কৃষ্ণ কুসুম পাল, তার আগেও কবিতা আমি পড়েছি। তিনি ডিকশন একটা শব্দকে বারবার বলে তার ব্যঞ্জনা বলে দেন, ব্যাখ্যা বলে দেন। এই কবিতা সেইরকম একটি কবিতা। রং বদল করলে চেনা বড় কঠিন, মন বদল করলে প্রেম হয় মলিন, দল বদল করলে সে মহা বেঈমান, বর বদল করলে থাকে না সম্মান, ঘর বদল করলে মানুষ হয় যে পর, দেশ বদল করলে সে বেগর যাযাবর, কথা বদল করলে তুমি বিশ্বাসঘাতক, গুরু বদল করলে তুমি মহাপাতক, মিত্র বদল করলে তুমি সুবিধাবাদী, চরিত্র বদল সুলানাই বরবাদী। পোশাক যতই বদল করো পড়বে ধরা, বদল করা যায় না প্রাণ, হবে তবে মরা। দিন বদল হলেও তাই, দিন বদল হলেও ভাই বাঁচাও জাত, বসা বদল হলেও কেটে যাবে রাত। সব যদি বদল করো তুমি সেরা দানব, জানার ভেবে তোমার ঘুরে রবে সব। নিত্য বদল মন্দ নয়, ছন্দবদল গঠে, তুমি সেরা বাটপার, দেশে দেশে রটে। বদল এত প্রকার জানতাম না আগে, মেজাজ বদল করে মাথা ভাঙি রাগে। বদল তুমি করতে পারো টাকা ডলারে, জীর্ণ দেহ বদল করে আত্মা পরও পারে। এটা পদ্য আমিতে তিনি বর্ষবদল কবিতা লিখলেন। কৃষ্ণ কুসুম পাল অন্য সাত দিল কবিতার ভেতর। এটা ডিকশন বারবার বদল শব্দকে তিনি নিয়ে কাজ করলেন, অন্য ব্যাখ্যা দিলেন। আমি পড়ে নিচ্ছি, কিছু কথা বলে নিচ্ছি। আমার উপন্যাস শিলাপতি চোরের বৃত্তান্ত নিয়ে আমি ধারাবাহিক উপন্যাসটি বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্দুপ্রভা এবং গোবিন্দ নারায়ণের জীবনকে ঘিরে উপন্যাসটি। বরাক উপত্যকার শেষ সাথে গোবিন্দ নারায়ণ ছিলেন এবং তার প্রথম জীবনে তিনি তামসিক ছিলেন, শেষ জীবনে তিনি বৈষ্ণব হয়ে যান।
এবং তার যে অনেক রকম শত্রু ছিল, অনেক পারিবারিক প্রায় সবাই শত্রু ছিল, কারণ তিনি তার বৌদিকে, তার বিধবা বৌদিকে বিয়ে করেছিলেন, তাই আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ ছিল তার উপর। তাছাড়া তিনি যখন রাজ্যপাটে করছেন তখন তিনি সিংহাসনে বসেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্য তার সেনাপতিরা, তার নগরপালা তার বিরুদ্ধাচরণ করে এবং বিদ্রোহীদের দলে নাম লেখায়, অর্থাৎ সবাই তার বলতে গেলে বিদ্রোহী হয়ে যায়। এই কেন হয়ে যায় এই ঘটনা আমি উপন্যাসে এনেছি এবং প্রামাণ্য তথ্য দিয়ে ইতিহাস আশ্রিত চরিত্র দিয়ে উপন্যাসটি লিখে যাচ্ছি। আপনারা দেখবেন বরাক উপত্যকার গরুডের কাহিনী, কারণ সন্ধিক্ষণের তিনি রাজা ছিলেন, তার মৃত্যুর পরই এই অঞ্চল ইংরেজ হাতে চলে যায়। সেই সন্ধিক্ষণের ঘটনাবলী এবং ইন্দু বাবার ব্যক্তিত্ব, ইন্দু বাবার পরিচালনা ক্ষমতা সব এই উপন্যাসে এনেছি বারবার। এবং তিনি কেন বারবার রাজ্যপাট পরিবর্তন করতে যাচ্ছিলেন, একবার ছিলেন খাসপুরে, একবার দুধপাতিলে, পরে হরিটি করে। তার পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ও তার শত্রু ছিল, ব্রহ্মদেশ তার শত্রু ছিল। এই সমস্ত ঘটনা নিয়ে উপন্যাসটি এবং ইংরেজ যে এন্ট্রান্স করেছিল তাই কেন করেছিল অনেক কিছু উপন্যাস রয়েছে, আপনারা দেখবেন, পড়বেন। নতুন দিগন্তে প্রকাশ করতে দাঁড়াতে পারেন। আমরা আজ এখানেই শেষ করছি।